মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্মৃতির মিনারে মানুষের ঢল, বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান। দেশের সম্পদের প্রায় ১/৪ এক ভাগ ধনীর হাতে। প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে দূরদর্শী কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞের। বাম্পার ফলনেও ক্ষতির মুখে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। উৎপাদন খরচ না ওঠার দাবি, দাম পেতে ভরা মৌসুমে আমদানি বন্ধের পরামর্শ। লোকসান হচ্ছে না হিসাব কৃষি বিপণনের। ছুটির আমেজে কক্সবাজারে পর্যটকের ভিড়, সমুদ্র স্নানে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। চাঙ্গায় স্থানীয় ব্যবসা, নিরাপত্তা নিশ্চিতে সজাগ ট্যুরিস্ট পুলিশ। এবং সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরা ও এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ সুযোগ। আইনি জটিলতা ছাড়াই ফিরতে পারবেন দেশে। 18 এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মনোজ্ঞ কুচকাওয়াজ। যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একটি কন্টিনজেন্ট তাদের সুসজ্জিত এবং পরিশোধিত যে নান্দনিক ডিসপ্লে, তার মধ্য দিয়ে তাকে সালাম প্রদর্শন করছেন এবং তিনি সেই সালাম গ্রহণ করছেন। একে একে বিভিন্ন কন্টিনজেন্টের ইউনিটরা তারা এসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সালাম জানিয়ে এই মার্চ পাস্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, আছে পুলিশ, বিজিবি, আনসার, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে সমস্ত কন্টিনজেন্টের বিভিন্ন ইউনিট, যারা সশস্ত্র সালাম জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসলে সেটি উপভোগ করছেন এবং এইখানে শুধুমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানই নয়, তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা এবং বিদেশি কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তাদের সামনে বাংলাদেশের সামরিক সক্ষমতার যেই নান্দনিক ডিসপ্লে, সেই বিভিন্ন ইউনিটের সদস্যরা সেটি আসলে পরিদর্শন করছেন। পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এর আগে যখন এটি শুরু হয়, তা মেজর জেনারেল তিনি আসলে এটির অনুমতি প্রার্থনা করেন রাষ্ট্রপতির কাছে। এর আগে প্রধানমন্ত্রী এখানে আসার পর রাষ্ট্রপতিকে তিনি অভিনন্দন জানান। রাষ্ট্রপতি সেটি নিয়ে আসলে ছাদ খোলা জিপে পুরো প্যারেড গ্রাউন্ড আসলে তিনি পরিদর্শন করেন এবং তিনি এই মার্চ পাস্ট শুরু হওয়ার আগে তিনি তাদের অভিবাদন গ্রহণ করেন, রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ঘুরে ছাদ খোলা জিপে সেই সালাম গ্রহণ করছিলেন, তখন তার সঙ্গে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। এবং তার আগে যখন সর্বপ্রথম আসলে এখানে যে অধিনায়ক আজকের এই নবম পদাতিক ডিভিশনের যিনি দায়িত্ব পালন করছেন, আজকের এই পুরো কুচকাওয়াজের যিনি দায়িত্ব পালন করছেন, তিনি প্রথমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কাছে ঘোড়ায় চড়ে এসে আজকের কার্যক্রমের কুচকাওয়াজ শুরুর জন্য তিনি অনুমতি প্রার্থনা করেন এবং তারা অনুমতি দিলে তারপরে এখানে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তারেক রহমানকে অভিবাদন জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং সশস্ত্র সালাম প্রদান করেন আজকের অনুষ্ঠানের ক্যাপ্টেন, এবং এই সময় তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান। তারপরে পুরো প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাদ খোলা বাসে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজমকে সঙ্গে নিয়ে তিনি সশস্ত্র সালাম গ্রহণ করেন। এখন দেখছেন যে আপনি নৌবাহিনীর বিশেষ ইউনিটের অত্যাধুনিক সব যুদ্ধ বিমান থেকে শুরু করে অত্যাধুনিক বিমানের কসরত। এর আগে আমরা এখানে দেখেছি যে
বাংলাদেশের জাতীয় পতাকা সহ বিভিন্ন কন্টিনজেন্টের পতাকা হাতে বিভিন্ন ইউনিট আসলে এখানে ফ্লাইং করে এখানে নেমেছে। অর্থাৎ এখন নৌবাহিনীর মনজ্ঞ পরিবেশনা শুরু হয়েছে। এই মনজ্ঞ পরিবেশনের মধ্য দিয়ে আকাশপথে বাংলাদেশের সক্ষমতা, নৌপথে বাংলাদেশের সক্ষমতা এবং স্থলপথে বাংলাদেশের সামরিক কসরতকে আসলে এখানে পরিবেশন করার মধ্য দিয়ে এই মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। দীর্ঘ 18 বছর পরে ফিরল মহান স্বাধীনতা দিবসের এই কুচকাওয়াজ। এই ছিল আমার কাছে জাতীয় প্যারেড স্কোয়ার থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। এদিকে স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর শহীদদের। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী সাতিরা শারমিন এবং মনির হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। আছি আমি সাতিলা শারমিন এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মনির হোসেন। আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছি আসলে জাতীয় স্মৃতিসৌধে সর্বশেষ তথ্যগুলো। আমরা দেখেছি সকাল থেকে যে আয়োজন, রাষ্ট্রীয় আয়োজন, সেই আয়োজনের পরেই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ যখন খুলে দেওয়া হয়েছে, তখনই আসলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ এসে যোগ দিয়েছেন স্মৃতিসৌধে। এখন কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরেও আমরা দেখতে পাচ্ছি স্মৃতিসৌধ প্রাঙ্গণ জুড়েই ছড়িয়ে পড়েছেন অনেকে এবং তারা ঘুরে দেখছেন পরিবার পরিজন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণটি। পিছনে যেটি দেখতে পাচ্ছি এখনও যে ফুল দিয়ে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে স্মৃতিসৌধের বেদিতে, সেই কার্যক্রমটিও কিন্তু চলমান রয়েছে। বেলা যত বাড়ছে তত কিন্তু সূর্যের তীব্রতাও বাড়ছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু গেটটি ফাঁকা হতে দেখছি না, মানুষ কিন্তু দলে দলে আসছেনই। মনির, এই যে পুরো সময়টিতে আমরা কিন্তু মানুষের উৎসাহের ঘাটতি দেখিনি, যদিও এটি একটি ছুটির সময় এবং যদিও একটি দীর্ঘ ছুটির মধ্যে পড়েছে বাংলাদেশ, তারপরেও কিন্তু স্বাধীনতা দিবসে আমরা উপস্থিতিটি লক্ষ্য করছি। সাতিল, আপনি যেটি বলছিলেন যে ঈদের যে দীর্ঘ ছুটি গিয়েছে এবং এখনও ছুটির আমেজেই চলছে, যেহেতু আজকে সরকারি ছুটি, কালকে শুক্রবার, এখনও অনেকেই গ্রামের বাড়িতে কিংবা শহরের বাইরে রয়েছেন, তাও উপস্থিতি অনেক হয়েছে। তবে এখানে যারা আসছেন কিংবা তারা বলছেন যে গত বারগুলোতে যে সংখ্যক উপস্থিতি হয়, যদি ছুটি না থাকতো তাহলে আরও বেশি সংখ্যক হতো। তবে আপনি যেটি বলছিলেন যে তাও কিন্তু যে উৎসবে কিংবা আয়োজনে ভাটা পড়েছে তেমন আমরা দেখিনি, একদমই খালি হতে কিন্তু আমরা বেদিতে দেখিনি। একের পর এক আসছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীরাও আসছেন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, বিভিন্ন হল থেকে ছাত্ররা এসেছেন এবং আশেপাশের যেই স্কুল কলেজ সেসব এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সেসব থেকেই শিক্ষার্থীরা এসে তাদের যেই শ্রদ্ধা, তারা সেই শ্রদ্ধা জানিয়েছেন। এবং বারবারই আমি বলছিলাম আপনাকে এর আগেও যে এই যে তরুণ প্রজন্ম আসছে, তাদের যেই যে উপলব্ধি, সেই উপলব্ধি তারা করছেন এবং এই স্মৃতিসৌধের যেই স্তম্ভগুলো আছে, সেই স্তম্ভের যে শিক্ষা, সেই স্তম্ভের যে তাৎপর্যগুলো, সেই তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আগামীর যে বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে সেটি তারা বলছেন। এবং তাদের যেই প্রতিজ্ঞা, বিশেষ করে আজকে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা রক্ষার যে শপথ, সেই শপথ তারা করছেন এবং স্বাধীনতার মর্যাদা রক্ষার শপথও কিন্তু তরুণ প্রজন্ম নিচ্ছেন। তাদের কণ্ঠে কিন্তু বারবারই সেসব কথাই কিন্তু ঘুরে ফিরে আমরা যখন কথা বলছিলাম তারা সেসব বলছে। সাথে এই যে স্বাধীনতা দিবসের যে মাহাত্ম্য বা এতে যে অনুপ্রেরণাগুলো তৈরি হয়, প্রতি বছর কিন্তু এটা মানুষ স্বাধীনতা দিবস, বিজয় দিবসে নতুন করে আবার এক ধরনের চর্চার মধ্যে দিয়ে যায়। এই বাংলাদেশের রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের যে কাজগুলো আসলে সাধারণ জনগণের জন্য, সেই জায়গায় কিন্তু অনেকগুলো কাজের কথা তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো সেগুলো সংরক্ষণ সঠিকভাবে আসলে এখনো পর্যন্ত, যেটি আমরা বলছিলাম মনির, যে এখনো পর্যন্ত গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃতি সেটি আসেনি, সেটি একটি বড় বিষয়। এছাড়া রয়েছে আসলে আত্মসমালোচনা তো রয়েছে একটি রাষ্ট্রের, তাই না? সেই জায়গা থেকে সাধারণ মানুষের চাওয়ার জায়গাগুলো কিন্তু অনেক বেশি এবং সেখানে আসলে নতুন একটি সরকার যখন আসে তার কাছে কিন্তু চাওয়ার জায়গাগুলো আরও বেশি হয়, কারণ একদম গণ অভ্যুত্থান, একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নতুন সরকারটি এসেছে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পর। তো সেই জায়গা থেকে সাধারণ
মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো, সেই প্রত্যাশার জায়গাগুলোতে আসলে তারা যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, যেটি আসলে শহীদদের চেতনা ছিল এবং তারা যার কারণে জীবন উৎসর্গ করেছেন, সেই জায়গায় আসলে মানুষ অনেক অনেক বেশি তাদের দাবিগুলো রয়েছে রাষ্ট্রের প্রতি, নতুন সরকারের প্রতি। সময় আর বেশি হাতে নেই। দর্শক, আমরা জাতীয় স্মৃতিসৌধ থেকে এখন বিদায় নিচ্ছি। আমার সহকর্মীর সঙ্গে আমরা হয়তো পরবর্তী ঘন্টায় আবারও সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আমরা ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন ও মনির হোসেন। 56তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশ কিন্তু কতটা নিশ্চিত হলো প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনো আয় বৈষম্যের গোলকধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী হয়ে আছে শীর্ষ 1% ধনীর হাতে। প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বাস্তবতায় নতুন সরকারের সামনে মরার উপর খাড়ার ঘা মধ্যপ্রাচ্যের যুদ্ধ। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে দিচ্ছেন নতুন কৌশল অবলম্বনের পরামর্শ। জিন্নাতারা যশোর রিপোর্ট। আমি এই দেশের যে একটা নাগরিক, আমার কোনো বাড়ি বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আছি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ 56তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই 54,000 বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট স্বপ্ন। তিনবেলা খাদ্যের নিশ্চয়তা, কারো কাছে এখনো বিলাসিতা। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে 6,20,00,000 মানুষ। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। দেখা গেছে ঘর ভাড়া, দোকান ভাড়া, নিজেদের খরচা, পোলাপানের খরচা নিয়ে দিয়ে চলে। তো ঘর ভাড়া দিব না খামু, তখন ঘর ভাড়া দিয়ে কোন রকম থাই কি করবো। গরিবের কোনো ভাগ্য ফিরে না, এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তেছে, আমি মনে করি এত টাকা দেওয়া দ্রব্যমূল্যের হার আমরা গরিবরা কিনা পোষাতে পারবো না। অর্থ সহায়তা নয়, ডিগ্রিধারী যুবক কিংবা শিক্ষার সুযোগ না পাওয়া স্বপ্নবাজ মানুষরা চান শুধু পর্যাপ্ত কর্মসংস্থান। বিপরীতে পরিসংখ্যান বলছে কেবল হতাশার গল্প। বিশ্বব্যাংকের তথ্য, 2023 থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। বাংলাদেশে যে বেকারত্বের যে পরিস্থিতি, এখন পর্যন্ত বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। এটা যেন নতুন সরকার, যেন তারেক রহমান তার নিয়ন্ত্রণে আইনে যেন বেকারত্ব দূর করতে পারে। সরকারে না দিতে পারলে ভালো কাজ দেখ, আমরা কাজ করে খাবো। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। দিনমজুরির দাম বেশি, এখন একটু সমস্যার মধ্যে সমাজতে কৃষকে মনে করেন যে সমস্যার মধ্যে পড়ে যায়। হাতে কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরা হাতে এই খরচ ওঠে না আর কি। জিয়া রহমান থাকতে এক উন্নতি করছিল, এরপরে খালি গভর্নমেন্ট খালি দেখায় এক মতন করে এক মতন। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়, স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মৌকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। বর্তমান যে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছেন, তখনও কিন্তু সেই সকল সমস্যাই বিদ্যমান, বরং এই মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ব বাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরও বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বণ্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক। উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। জিন্নাতারা যশোর, সময় সংবাদ, ঢাকা। এবারও স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনছে সরকার। মধ্যপ্রাচ্য সংঘাতে শুধু জ্বালানির দামই বাড়েনি, বেড়েছে পরিবহন ও আমানত ফিও। এরই মাসুল গুনতে হচ্ছে আমদানিকারক দেশগুলোকে। এই অবস্থায় ঝুঁকি মোকাবেলায় নিজস্ব জ্বালানির উত্তোলন, যোগান, সংরক্ষণ বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের।
MS আরিফিনের রিপোর্ট। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে নড়ে চড়ে বসেছে সরকার। কেননা দেশের জ্বালানি চাহিদার 1/3 যোগান মেটানো এলএনজির সিংহভাগ চালান আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু সেখান থেকে জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালী বন্ধে অন্যান্য জ্বালানি আমদানি নির্ভর দেশের মতো বিপাকে পড়েছে বাংলাদেশও। বিকল্প উৎসগুলোতে চাপ বাড়ায় খোলা বাজারে এলএনজির প্রতি MMBTUর দাম উঠেছে $28 পর্যন্ত। অথচ স্বাভাবিক সময়ে যা $10 কেনে পেট্রোবাংলা। একই সঙ্গে বেড়েছে জাহাজ ভাড়া ও জামানত ফি। এমন বাস্তবতায় ঈদের আগে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি MMBTU $20 থেকে $22 3 কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয় সরকার। সবশেষ বৈঠকে যে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে সেখানেও প্রতি MMBTUর দাম পড়ছে 19.77 সেন্ট। অর্থাৎ আগের বারের তুলনায় প্রায় 74 কোটি টাকা কম হলেও ব্যয় থেকেছে দ্বিগুণেই। শিল্প ও উৎপাদন সচল রাখতে খোলা বাজারে তাৎক্ষণিক সমাধান দেখলেও পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নিজস্ব জ্বালানির উৎপাদন, যোগান ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের যে গ্যাস কূপগুলো রয়েছে, বাংলাদেশের যে কয়লা খনি রয়েছে, সেগুলোকে উত্তোলন করার, সেগুলোকে কূপ খনন করার খুব দ্রুত ব্যবস্থা করতে হবে। না হলে সামনের দিনে অর্থনীতি পরনির্ভরশীল অর্থনীতি হয়ে পড়বে এবং এটার কারণে কিন্তু বাংলাদেশ নানাভাবে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। টাকার অঙ্কে এবার কেনা এলএনজির দাম পড়বে 833 কোটি 39 লাখ, যা দেশে পৌঁছার কথা রয়েছে এপ্রিলের শেষে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আজ রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আসাদ গেইট এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে আমরা দেখেছি দীর্ঘ লাইন। রাজধানী কেন্দ্রিক বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, দেখেছি অধিকাংশ পাম্পই বন্ধ। তার অন্যতম কারণ কিন্তু পাম্প মালিকরা বা পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে ডিপো থেকে তেলের সরবরাহ কম। আমরা যদি এখনকার পরিস্থিতি একটু দেখাই, এই যে রাজধানীর এই পাম্পটির নাম হচ্ছে সোনার বাংলা সার্ভিস স্টেশন, যেখানে হচ্ছে এলপিজি থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, অকটেল সব কিছুই মিলছে। তবে ইতিমধ্যেই আমরা কিছু বাইকারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে ভাগ্যক্রমে এই পাম্পটির মধ্যেই কিন্তু ট্যাঙ্কি ফুল করে তেল দেয়া হচ্ছে, যেটি অন্যান্য আমরা পাম্পে দেখেছি যে 500 টাকা বা সর্বোচ্চ 600 টাকার তেল দিচ্ছিল। বিশেষ করে অকটেনের কথা বলছিলাম। এই যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা ছুটির দিনেও কিন্তু মানুষে এই যে বাসায় অবসর সময়ে না বসে থেকে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ লাইনে অনেকক্ষণ যাবত, অনেকটা বলতে গেলে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আমরা যদি একটু পাশের এই যে PWD বা স্পোর্টস ক্লাব বা এর পাশাপাশি মেসার্স তালুকদার ফিলিং স্টেশনটি আমরা দেখাই, একটু যদি আমাদের ক্যামেরায় দর্শকরা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে এই পাম্পটি বন্ধ। তার অন্যতম কারণ হচ্ছে জ্বালানি সরবরাহ নেই, কেননা তারা বলছেন যে ডিপো থেকে সময় মতো তেল আসতে পারেনি। যদিও আমরা এখনও পর্যন্ত 1-2টি গাড়ি দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে তেল খালাস করা হচ্ছে, সেটি হয়তো বা বলা যায় যে, বা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি দুপুর 2টার পর থেকে তারা তেল সরবরাহ করবেন। তবে ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই যে আসাদ গেটের এই পাশে এবং রাস্তার ওই পাশে 2টি পাম্প, তার মধ্যে একটি পাম্প তেল সরবরাহ করছেন, অন্যটি করছেন না। তবে এর মধ্যে দিয়ে বলা যায় যে রাজধানীর অধিকাংশ পাম্পই আমরা ঘুরে দেখেছি বন্ধ পাচ্ছি। তবে ক্রেতার অভিযোগ রয়েছে যে এই পাম্পগুলি কেন বন্ধ অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে। তার ডিপো থেকে যদি তেলের সরবরাহ কম থাকে অবশ্যই সাপ্লাই চেন স্বাভাবিক রাখার দাবি কিন্তু এখানকার আগত লোকরা জানাচ্ছেন। তবে এর মধ্যে দীর্ঘ লাইন আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দেখেছি, ওয়েট করতে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আমরা বিভিন্ন পাম্পে লাইন দেখেছি। তেল সরবরাহ স্বাভাবিক চাই এখানকার আগত চালক এবং ড্রাইভাররাই। ছিল আমার কাছ থেকে রাজধানীর আসাদ গেট থেকে তেল সরবরাহের বা জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম আসাদ গেটে। টানা ছুটি উপভোগে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে এসেছেন পর্যটক। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের দিন থেকে আজ
মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পর্যন্ত পর্যটকের যে আগমন কক্সবাজারে সেটি কিন্তু থামছে না, বরঞ্চ প্রতিনিয়ত পর্যটকের আগমন বাড়ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে পর্যটকের যে বিপুল সংখ্যক সমাগম, সেটি কিন্তু আজকেও আমরা লক্ষ্য করছি। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসে তারা আনন্দ করছে। বিশেষ করে যেহেতু তীব্র গরম, এই গরমের মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করছি মানুষজন এসে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে সমুদ্র স্নানে নেমে পড়ছেন। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে বিপুল সংখ্যক মানুষ তারা সমুদ্র স্নান করছে, পাশাপাশি টিউবে গা ভাসিয়ে তাদের যে আনন্দঘন মুহূর্ত সেটি পার করছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি জেটিস্কি নিয়ে গভীর সাগরে গিয়ে তারা সমুদ্র উপভোগ করছে। এভাবে কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। আবার আনন্দ করতে গিয়ে পরিবার পরিজনদের নিয়ে সেই স্মৃতি যাতে ক্যামেরা ফ্রেমে বন্দি করা যায়, সেই কার্যক্রমও আমরা কিন্তু লক্ষ্য করছি। আবার অনেক সময় সৈকতের আকাশের উপর দিয়ে যখন উড়োজাহাজ উড়ে যায় তখন কিন্তু অনেকে আমরা লক্ষ্য করেছি তারা অনেকটাই হই হুল্লোড় মেতে ওঠেন। এই যে সুন্দর দৃশ্যগুলো কক্সবাজারে যেমন সমুদ্র, পাহাড়, দীর্ঘ মেরিন ড্রাইভ সব কিছু মিলিয়ে কিন্তু গত 5 থেকে 6 দিন পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটকের সমাগম এবং তারা আনন্দে মেতে রয়েছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন, এখন পর্যন্ত পর্যটন ব্যবসায়ীরা যেটা বলছে কক্সবাজারে 5 থেকে 6 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। সেই মাত্রা আগামী শনিবার পর্যন্ত থাকবে এবং সেই ক্ষেত্রে 7 থেকে 9 লাখ পর্যটকের সমাগম কক্সবাজারে হতে পারে, সেটি প্রত্যাশা করছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। তবে যেটি বলা হচ্ছে আগামী যে গত কয়েকদিনে যেহেতু শনিবার পর্যন্ত 7 থেকে 9 দিনের মধ্যে কক্সবাজারে প্রায় যে 350 থেকে 500 কোটি টাকার একটা ব্যবসা হওয়ার প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে আমরা যেটি দেখছি যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে ঈদের দিন থেকে এখন পর্যন্ত কড়া নিরাপত্তার বলয় তৈরি করেছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি সমুদ্র স্নানে যেহেতু পর্যটকরা নেমে পড়েন, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় 27 জন লাইফ গার্ডের পাশাপাশি আরও কয়েকজন স্বেচ্ছাসেবক এবং পর্যটন কর্পোরেশনের আরও বেশ কিছু স্বেচ্ছাসেবক কাজ করছে যাতে পর্যটকদের নিশ্চিত নিরাপত্তায় যাতে তারা ভ্রমণ করতে পারেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার চাষ। তুলনামূলক কম খরচে ভালো লাভও পাচ্ছেন কৃষকরা। তুলা উন্নয়ন বোর্ড বলছে চাষাবাদ সম্প্রসারণে প্রণোদনা দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আইমান আহমেদ আনিসের ছবিতে বিস্তারিত। চুয়াডাঙ্গায় স্বল্প পরিসরে 1994 সালে শুরু হয় তুলার চাষ। লাভজনক হওয়ায় কৃষকরাও দিন দিন ঝুঁকছেন তুলা চাষে, ফলে প্রতি বছরই বাড়ছে চাষাবাদের এলাকা। চুয়াডাঙ্গা জোনে এ মৌসুমে 4100 হেক্টর জমিতে তুলা চাষ হচ্ছে। হাইব্রিড জাতের হোয়াইট গোল্ড 2 ও DM4 তুলা চাষ করায় আগের তুলনায় যেমন ফলন বেড়েছে তেমনি খরচ কমেছে। কৃষকরা বলছেন প্রতি বিঘা তুলা চাষে 22,000 টাকা খরচ হলেও লাভ হয় প্রায় 35,000 টাকা। 8 বছরে আমি 2 বিঘা তুলা করেছিলাম, দাম বেশি পাওয়ার কারণে এবারটা আমি 4 বিঘা তুলা করেছিলাম। তোলার নগদ টাকাই বেচা কেনা হয়, তোলার টাকা নিয়ে সমস্যা হয় না। তুলনামূলক অন্যান্য চাষের সাথে তুলা চাষ অনেক লাভজনক। 2 অর্থবছর ধরে চুয়াডাঙ্গা জোনে তুলা চাষে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। 11,500 জন কৃষককে সার, বীজ, কীটনাশক, ছত্রাকনাশক সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণে ব্যয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। 2 বছর ধরে প্রণোদনার আওতায় চাষ করে আসছি। প্রণোদনা যেন আরো বৃদ্ধি পায়, তাহলে আমরা চাষি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ফলনটা ভালো হতে কৃষকরা অনেক খুশি। আন্তর্জাতিক বাজার কম হওয়ার কারণে এবছর দামটা একটু আমরা কম দিচ্ছি। গত বছর ছিল 100 টাকা কেজি, এবছর 96 টাকা কেজি দিচ্ছি আমরা। দাম কমে গেলে তো আমাদের চাষে মন খারাপ হলে তো আমরা তো সে চাষ করতে পারবো না। দেশে চাষ বৃদ্ধি পাওয়ায় আমদানি নির্ভরতা কমবে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। প্রশিক্ষণের মাধ্যমে যাতে ভালো ফলন পায় সে ব্যাপারে সহযোগিতা করছি, উন্নত চাষাবাদ পদ্ধতি দিচ্ছি। যদি এই প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকে কৃষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। জেলায় এ মৌসুমে প্রায় 12,000 মেট্রিক টন তুলা 105 কোটি টাকায় বিক্রি হবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বাম্পার ফলন হলেও পেঁয়াজের উৎপাদন খরচ না পাওয়ার অভিযোগ মেহেরপুরের কৃষকদের। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে লোকসান গুনতে হচ্ছে না কৃষকদের। এদিকে ভালো দাম পাওয়ার পথ দেখাচ্ছে কৃষি বিভাগ। বিনিয়ামিনের রিপোর্ট, ছবি তুলেছেন ফয়সাল হোসেন।
মেহেরপুরের শিবপুরে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে পেঁয়াজের আবাদ। ফলন ভালো হলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। কৃষকদের দাবি, সার, তেল ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার খরচ উঠাতে হিমশিম অবস্থা তাদের। বর্তমানে পেঁয়াজের যে বাজার মূল্য তা অনেকটাই কম। 2 বিঘা আছে, একটু যত্ন করছি, যদি সম্মুখে কিছু বাজার পাই দেখা যায় যে হয়তো কিছু লাভ আসতে পারে, আর বাজার না পাইলে কিছুই হইল না। পেঁয়াজের এত পরিমাণ দাম কম, চাষি মন করছি আর পেঁয়াজ আবাদ আর করবো না। পেঁয়াজ নিয়ে আমরা বেচা কেনাই চাইছি না, পেঁয়াজের কোনো খরিদ্দারই নেই। কৃষি বিপণনের তথ্য বলছে, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ পড়েছে প্রায় 19 টাকা। বর্তমানে বাজারে কৃষকরা বিক্রি করছেন 17 থেকে 18 টাকা দরে। মোটামুটি আমাদের 1,10,000 করে বিঘা প্রতি খরচ। এখন যা পেঁয়াজের পরিস্থিতি বেচছি মাত্র আসছে 60 থেকে 70,000 টাকা। গভর্নমেন্টকে উদাত্ত আহ্বান জানাবো, যাতে আমাদের এই বাংলাদেশে পেঁয়াজটা যে সময় ওঠে ওই সময় যাতে এলসিটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। শুকসাগর পেঁয়াজ বেশ কিছুদিন ধরে আমাদের বাজারে এসেছে এবং প্রথম পর্যায়ে কৃষকরা বেশ দাম পেয়েছে। বর্তমানে যে দামে বিক্রি হচ্ছে আমাদের উৎপাদন খরচের সাথে প্রায় সামঞ্জস্যপূর্ণ এবং কৃষকের বড় ধরনের লস হবে না। পেঁয়াজ উত্তোলনে 10 থেকে 15 দিনের মধ্যে জমিতে সেচ না দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। এতে আরও কিছুদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা স্থানীয় পর্যায়ে যাতে কিছুদিনের জন্য যে সংরক্ষণ যাতে করে, যাতে বাজারটা যখন ভালো হবে তখন যেন তারা বিক্রি করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় চলতি মৌসুমে 5,200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা থেকে 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বিন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সাতক্ষীরায় সূর্যমুখীর চাষ বাড়ছে, একই সঙ্গে তেল ও জ্বালানি পাওয়ায় এই তেল ফসলে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাষাবাদ বাড়াতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপুর রিপোর্ট। সূর্যমুখীর হলুদ ফুলে ভরে গেছে মাঠ, অনেকেই আসছেন এই সৌন্দর্য উপভোগে। সাতক্ষীরার 7 উপজেলাতেই কমবেশি সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে লবণাক্ত এলাকা হিসেবে পরিচিত শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জে চাষ হয়েছে তুলনামূলক বেশি। কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষাবাদ আরও বাড়াতে সরকার থেকে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়ার দাবি তাদের। আমরা সূর্যমুখী চাষ করেছি, এখন এখানে সবাই ছবি তুলতে আসে। আমাদের চাষিদের অনেক অল্প খরচে ভালো ফসল পাচ্ছি। এত সুন্দর ফসল আর এত সুন্দর লাভ হয় আমরা আগে জানতাম না। কৃষি বিভাগে আমাদের যে সারটা দেয়, সেটা যদি আমাদের একটু দেয় তাহলে আমরা এই চাষে আরো অনেক উন্নতি আগুই উঠতে পারবো। এই তেল ফসলের চাষ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এই লবণাক্ত এরিয়ায় যদি আমরা যথাসময় এটা বপন করতে পারি তাহলে এই তেল ফসল এখানে একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, গত বছর জেলায় সূর্যমুখী চাষ হয়েছিল 107 হেক্টর জমিতে, এবার হয়েছে 228 হেক্টরে। সময় সংবাদ, সাতক্ষীরা। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে এবার বন্দর বাণিজ্যের খবর। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে 1,500 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে। এজন্য মিথ্যা ঘোষণা ও ঘুষের বিনিময়ে শুল্কায়নকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কাস্টমস কর্তৃপক্ষের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দরে রয়েছে উন্নত স্ক্যানিং মেশিন, সিসি ক্যামেরা, কাস্টমসের দক্ষ জনবল আর নজরদারি। তবে নিরাপত্তার চোখে আঙুল দিয়ে কখনো কখনো চলে শুল্ক ফাঁকির মহোৎসব। 2025-26 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,650 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের প্রথম 8 মাসে আমদানি হয়েছে 11,10,903.81 মেট্রিক টন পণ্য ও রফতানি হয়েছে 1,24,618.61 মেট্রিক টন পণ্য। একজন অসাধু ব্যবসায়ীর কারণে যারা সাধারণ ব্যবসায়ী তাদের আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিজেপি সহ কাস্টম কর্তৃপক্ষ মাধ্যমে আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে।
শুল্ক ফাঁকি বন্ধে অনিয়মকারীদের বিরুদ্ধে অর্থ জরিমানা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেনাপোল কাস্টমস হাউস। ইতিপূর্বে মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত 8 মাসে শুল্ক ফাঁকি সহ নানান অনিয়মের অভিযোগে বেনাপোল বন্দরে প্রায় অর্ধ শতাধিক চালানে অনিয়ম ধরা পড়ে। সময় সংবাদ, বেনাপোল। সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরা ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানরতদের কোনো জরিমানা বা অতিরিক্ত ফি ছাড়াই নিজ দেশে ফেরারও সুযোগ পাচ্ছেন। সৌদি আরবে ভিজিট, ওমরা ও ফাইনাল এক্সিট ভিসায় থাকা বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ গত 25 ফেব্রুয়ারি শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর নানা আইনি জটিলতার মুখে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যারা এখনও দেশটিতে অবস্থান করছেন তারা কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত ফি ছাড়াই এখন সৌদি আরব ত্যাগ করতে পারবেন। ঘোষণায় বলা হয়েছে আগামী 18 এপ্রিলের মধ্যে এই বিশেষ সুবিধা গ্রহণ করে দেশ ছাড়তে পারবেন সংশ্লিষ্ট নাগরিকরা। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশ ত্যাগ করতে বলা হয়েছে তাদের। তবে এই সুযোগের আওতায় ভিসার মেয়াদ বৃদ্ধি বা নতুন করে ভিসা গ্রহণের কোনো সুযোগ থাকবে না বলেও স্পষ্ট করা হয়। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনগত জটিলতা এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সৌদি সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে অনেক প্রবাসী আছে, হাজারো প্রবাসী আছে, তারা সৌদি আরবে এসে আটকা পড়ে গেছে মক্কা মদিনা উমরা হজের জন্য। তাদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখন যারা যেতে ইচ্ছুক, এই সৌদি আরবের সরকার সামনের মাসের 18 তারিখ পর্যন্ত যাওয়ার এদের জন্য সুযোগ করে দিয়েছে। বৈশ্বিক মন্দার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন দেশে যেতে পারেনি। তাদের জন্য সৌদি গভর্নমেন্ট সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসের 18 তারিখ অর্থাৎ এপ্রিলের 18 তারিখ পর্যন্ত তারা বিনা জরিমানায়, জেল জরিমানায় দেশে যেতে পারবেন। আগামী মাসে 18 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়ে দিয়েছেন। এই তারিখের মধ্যে সবাই এই সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করেন তাদের জন্য জরিমানা দেওয়া হবে এবং অনেকগুলো সমস্যা তাদের জন্য দেখা দিবে। এই অবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরা ও ফাইনাল এক্সিট ভিসাধারী বাংলাদেশিদের 18 এপ্রিলের আগেই সৌদি আরব ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এবার মুক্তবাজারের খবর। ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় বৃহস্পতিবার বেড়েছে মার্কিন ডলারের মান। তবে ট্রাম্পের চীন সফরের সম্ভাবনাকে সামনে রেখে চীনা ইউয়ানের বিপরীতে অপরিবর্তিত রয়েছে ডলার। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল সংঘাতের জেরে ভূরাজনৈতিক অনিশ্চয়তায় গেল এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি মার্কিন ডলারের মান বেড়েছে। ডলার সূচক 0.5% বেড়ে দাঁড়িয়েছে 99.64-এ। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে 159.41 ইয়েন, যা 2024 সালের পর সর্বোচ্চ স্তরের কাছাকাছি। এদিকে ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের মান 0.1% কমেছে। প্রতি ডলার সমান 1.43 অস্ট্রেলিয়ান ডলার, আর ডলার প্রতি 1.72 নিউজিল্যান্ড ডলার স্থিতিশীল রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সম্ভাবনাকে সামনে রেখে চীনা ইউয়ানের বিপরীতে অপরিবর্তিত রয়েছে ডলার। প্রতি ডলার সমান 6.90 ইয়েন। আর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়ানো নিয়ে মন্তব্যের পর প্রতি ইউরো সমান 1.15 ডলারে স্থির হয়েছে। টানা 3 দিনের পতন এড়িয়ে ব্রিটিশ পাউন্ড 1.33 ডলারে স্থিতিশীল রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্মৃতির মিনারে মানুষের ঢল, বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান। দেশের সম্পদের প্রায় 1/4
এক ভাগ ধনীর হাতে। প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে দূরদর্শী কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞের। এবং বাম্পার ফলনেও ক্ষতির মুখে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। উৎপাদন খরচ না ওঠার দাবি, দাম পেতে ভরা মৌসুমে আমদানি বন্ধের পরামর্শ। লোকসান হচ্ছে না হিসাব কৃষি বিপণনের। এই ছিল আমার কাছে থাকা এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী ইমদাদুল হক। গোলাম রাব্বি, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।